দর্শক যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। আইএফআইসি ব্যাংক এই সময়ের সঙ্গে রয়েছি আমি হাসান মাহমুদ। দর্শক, কান্নার জলে লেখা হলো আরেকটি শোকগাথা। আরও একবার খালি হলো মায়ের বুক, পিতার আর্তনাদ বাতাসে মিশে গেছে মৃত্যুর নীল বিষে। বিয়োগের বেদনায় নির্লিপ্ত নিথর সব চোখ। এখনও প্রিয় সন্তানকে খুঁজে ফিরছেন অনেকেই। আনন্দময় এক শ্রেণীকক্ষ নিমিষে হয়ে গেছে মৃত্যুপুরী। হৃদয় বিদারক ঘটনায় স্বজনদের চোখের জলে মিশে যাচ্ছে দেশের মানুষও। সরকার, রাজনীতিবিদ, সাধারণ মানুষ সবারই কৌতূহল এখন দিয়াবাড়ির সেই দুর্ঘটনার স্থল। বলছিলাম, রাজধানীর দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট সহ এখন পর্যন্ত যে মৃত্যু হয়েছে তার সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে, আহত ১৫০ শতাধিক। দর্শক, এছাড়াও আজকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। সব কিছু সংবাদ ছাপিয়ে এই সংবাদটি আজকে সব জায়গায় স্থান পেয়েছে এবং এখনও অনেকে, আজকে যে রাত আমরা কথা বলছি, যারা সন্তান হারিয়েছে তারা এখনও নিজেদের মনকেই সেই বিষয়টি বিশ্বাস করাতে পারছে না। তাদের সবার প্রতি, নিহতদের প্রতি শোক এবং গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে আমরা মূলত এইসব আলোচনা নিয়েই আলোচনা করব। আমাদের অতিথি হিসেবে রয়েছেন ৩ জন অতিথি। আমাদেরকে আজকে স্টুডিওতে রয়েছেন অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু, সহদপ্তর সম্পাদক বিএনপি, রয়েছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক এনসিপি, এবং সাইদুর রহমান, সিনিয়র সাংবাদিক, দৈনিক ইত্তেফাক। নিশ্চয়ই আপনারা আজকে সারাদিন এই ঘটনাগুলো দেখেছেন এবং দিয়াবাড়িতে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে বাংলাদেশের ইতিহাসে, এই ধরনের ঘটনা এটি প্রথম। এবং আমি সাংবাদিক সাইদুর রহমান আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি নিশ্চয়ই আজকে সারাদিন সংবাদের যে কক্ষ, সংবাদের যেই রুম, সেখানে নিশ্চয়ই এই সংবাদগুলোই আপনি আজকে আপনার হাত দিয়ে গেছে। সেই অর্থে যদি আমি প্রথমেই আপনার কাছে একটু জানতে চাই যে আজকের যে দুর্ঘটনাটি, এটি নিছক নিশ্চয়ই কোনো দুর্ঘটনা শুধু নয়, এবং এই জন্য এর পেছনে, নিছক বলছি এই অর্থে, এই দুর্ঘটনার সাথে অনেকগুলো প্রাণ জড়িত, অনেকগুলো মানুষের আশা, প্রাণ প্রদীপ, সব কিছু মিলিয়ে এই দুর্ঘটনা কি আসলে যাদের ক্ষতি হয়েছে সেটা তো পোষাবার নয়। আমরা সাধারণত এই দুর্ঘটনার পরেও একটি তদন্ত কমিটি হয়েছে, আমরা দেখেছি যে ঘটনা ঘটার পর তদন্ত কমিটি হয়, সেটি তদন্ত হয়, কিন্তু দিন শেষে আসলে যারা চলে যায় তাদের ভাগ্যে তো সেই ক্ষতিপূরণটা নিশ্চয় হয় না। তা আপনি আজকে সংবাদ কক্ষে কেমন আসলে এই বিষয়টার উপলব্ধি করেছেন এবং বাংলাদেশে এই দুর্ঘটনার প্রেক্ষাপট, বিশেষ করে বিমান বা যুদ্ধবিমান দুর্ঘটনার প্রেক্ষাপট এটি প্রথম? হ্যাঁ, ধন্যবাদ। আজকে আসলে খুবই মর্মান্তিক এবং হৃদয় বিদারক একটি ঘটনা আমরা দেখলাম। আমরা মাইলস্টোনে যে ঘটনাটি ঘটেছে, আপনারা জানেন যে ইতিমধ্যে 20 জনকে হারিয়েছি। তার ভিতরে 3 জন শিক্ষক আছে এবং 171 জন আহত হয়েছে। এতে এখনও পর্যন্ত বিভিন্ন হসপিটালে প্রায় 88 জন ভর্তি আছে। মানে আজকের ঘটনায় প্রায় 8টি হসপিটালে আহতদেরকে চিকিৎসা দেওয়া হয়েছিল এবং তার ভিতরে 40 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা যখন ঘটনাটির সূত্রপাত আমরা গণমাধ্যম কর্মী হিসেবে জানতে পারি যে 18তে যখন আপনার বিমানটি, বিশেষ করে যে মিগ 7 আর কি, মিগ 7, এটি যখন আঘাত করে এবং এটি এত আমাদের কাছে এত হৃদয় বিদারক হলো যে প্রথম মৃত্যুটা যখন আমরা একটি শুনলাম, তখন এরপরে একটির পর একটি আমরা মৃত্যুর সংবাদ যখন খবর আসছে আমাদের বার্তা কক্ষে, আমরা সবাই অস্থির হয়ে যাচ্ছি। এবং এখানে শুধু আমাদের অনেক গণমাধ্যম কর্মীর বাচ্চারাও সেখানে পড়াশোনা করতো, ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাসের মাধ্যমে গণমাধ্যম কর্মীর আহাজারি দেখলাম। এবং সত্যি এই ঘটনাটি আমরা আমাদের জন্য খুবই কষ্টকর। আমরা সংবাদকর্মী যখন আমরা মেসেজ পাচ্ছি একটির পর একটি, সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তারপর সরকার থেকে জানেন যে বেশ কিছু উদ্যোগও নেওয়া হয়েছে তাৎক্ষণিকভাবে। আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে
এবং এই ঘটনাকে কেন্দ্র করে আপনারা জানেন যে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ, বিশেষ করে বিএনপির মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব, এরপর হলো জামাতের আমির, এনসিপি নেতৃবৃন্দ, সবাই ছুটে আমাদের গেছে। আমাদের উপদেষ্টা, বেশ কয়েকজন উপদেষ্টা, ওনারাও ছুটে এসেছেন। কিন্তু আসলে এই ক্ষতি তো পূরণ করবার নয়, যে ক্ষতি হয়ে গেছে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আইএসপিআর থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। যেভাবে যেভাবে হোক, এটা আসলে আমাদের জন্য খুবই আমরা মানে কি বলবো আর কি। তবে একটি সবচেয়ে উদ্বেগজনক ঘটনা হলো যে যে বিমানটি আর কি F7 যে বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে, এটি কিন্তু এই বিমানটি কিন্তু ত্রুটিপূর্ণ ছিল। এটা আমাদের চায়না থেকে ক্রয় করা আপনার 2013 সালে। এবং এই বিমানটি প্রথম যখন 1965 সালে এটি যখন আবিষ্কার হলো, এবং এটি 67 সাল মানে এই থেকে ধরনের বিমান যখন আবিষ্কার হলো, 67 সাল থেকে এটি চালু হয়। এবং ছেন্দু যে এয়ারক্রাফট, যে এয়ার কর্পোরেশন, এটা আবিষ্কার করেছিল। এবং 2013 সালে একটি দুর্ঘটনা হয় চায়নাতে। হওয়ার পরে কিন্তু চায়না এই বিমানটি আর ইউজ করে না। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু 36টি এই F7 বিমান ইতিমধ্যে আছে। জি। এবং এই বিমান কিন্তু এর আগেও 2004 সালে একটি দুর্ঘটনা ঘটেছিল উত্তরাতে, সেখানে কিন্তু 4 জন মারাও যায়। এই যে বিমানে আমাদের আজকে দুর্ঘটনার শিকার হয়, এটি ত্রুটিপূর্ণ ছিল। এবং চায়না আমাদের কিন্তু অফিসিয়ালি 2017 সালে আমাদের গভর্নমেন্টকে মেসেজ দিয়েছিল যে এই বিমানটা রিপ্লেসমেন্ট নেওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক যে আমাদের বহু রাজনৈতিকগত কারণে রিপ্লেস করার জন্য বলেছিল। রিপ্লেস করার জন্য বলেছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো যে ভূ রাজনৈতিক কারণে আমরা সেটি পারি নাই। কারণ চায়নার কাছ থেকে যদি এই বিমানটি রিপ্লেস করা হয়, সেক্ষেত্রে আপনারা জানেন যে চায়না এবং ইন্ডিয়ার ভিতরে যে একটি দ্বন্দ্ব আছে, সেটির কারণে আমাদের রিপ্লেসমেন্ট করা সম্ভব হয় নাই। এবং এটা রাজনৈতিক কারণে একটি আমাদের জন্য একটা দুর্ভাগ্য, বড় ধরনের ঘটনা। যে আমরা আপনার কাছে আবার আসবো। আমরা যুক্ত হয়েছে আমাদের সাথে ফায়ার ব্রিগেডের সাবেক পরিচালক জনাব মেজর ডক্টর শাকিল আহমেদ। আমরা একটু শাকিল আহমেদের কাছে যাচ্ছি। শাকিল ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, লাউড এন্ড ক্লিয়ার। জি, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, নিশ্চয়ই আপনি শুনতে পেয়েছেন এবং আপনি সব জানেন, পর্যবেক্ষণও করছেন। আপনি ফায়ার সার্ভিসে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন এবং আপনি একজন সাবেক সেনা সদস্যও বটে। তো সেই ক্ষেত্রে আপনি তো নিশ্চয়ই এই বিষয়টা নিশ্চয়ই অবলোকন করেছেন অথবা খবর রাখছেন যে এই ধরনের বিমান দুর্ঘটনা বাংলাদেশে প্রথম, এবং এইটাতে আসলে কি ধরনের কারিগরি বা কি ছিল সেটাই একটু আপনি যদি বলেন। আর ফায়ার ব্রিগেডেরই বা শেষমেশ আসলে যখন ঘটনা ঘটে যায় সেখানে আসলে করণীয়, সেই পর্যায়ে শেষমেশ গিয়ে করণীয়টা কেমন হচ্ছে বা কেমন রয়েছে, জনাব শাকিল? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি আমার দোয়া জানাচ্ছি শোকসপ্ত পরিবার। আল্লাহ তাআলা তাদের যেন আপনার শক্তি দেয়, তাদেরকে এই শোককে বহন করার জন্য। এটা খুব প্যাথেটিক যে এরকম একটা দুর্ঘটনায় যে আমাদের অনেক বাচ্চারা মারা যাবে, যাদের বয়স হলো আপনার 16 থেকে নিচের দিকে। এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করা যায় না। এটা আসলে হিউম্যান এরর, মনুষ্য সৃষ্ট একটা দুর্ঘটনা। এটা আমরা যদি দুর্যোগে যদি আমরা ভাগ করি, এটাকে হলো টেকনোলজিক্যাল ডিজাস্টার। তো এখানে কারো না কারো কোনো গাফলতির জন্য এই ঘটনাটা ঘটেছে। এখন যদি এয়ারক্রাফটের ব্যাপারে আসি, যে একটা এয়ারক্রাফট যখন আপনি আকাশে উড্ডয়ন করে, তার অনেকগুলো অ্যাসেসমেন্ট, টেকনিক্যাল অ্যাসেসমেন্ট, অনেকগুলো পরীক্ষা করার পরে কিন্তু উড্ডিত হয় এবং এগুলা কোয়ালিফাইড হওয়ার পরে কিন্তু এটা উড্ডয়ন হয়। আমি কেন বলতেছি, আমি প্যারাট্রুপার, আমি কমান্ডো এবং দীর্ঘদিন কমান্ডো ব্যাটালিয়নে ছিলাম এবং জাম দিতাম। তখন আমরা দেখেছি তারা প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার এটা পরীক্ষা করে উড্ডয়ন করে। এই জায়গায় যদি আপনার এত পরীক্ষার পরে যদি তারপরে টেকনিক্যাল ফল্ট হয়, তার মানে এটা ঠিকভাবে অ্যাসেসমেন্টের একটু ছিল। আর তারপরে হলো যে আপনার যে এসওএস কল দেওয়ার পরে আসলে এটিএস কি করছে, যেটা টাওয়ার, যে কমিউনিকেশন টাওয়ার, তাদের কি ভূমিকা ছিল, আসলে এগুলো কিন্তু তদন্তের মাধ্যমে এয়ারফোর্স কিন্তু বের করতে পারবে। তবে বড় জিনিসটা হলো এই দুর্ঘটনার বড় লেখনা এরিয়াটা হলো এই এয়ারক্রাফট গুলো হলো আপনার অনেক পুরাতন।
এটা হলো আপনার যেটা হলো 1966 থেকে 85 পর্যন্ত এগুলার খুব ছিল। তো তারপরে কিন্তু এটা পৃথিবীর অনেক দেশে এটা অবসোলেট করেছে। এখন 4th জেনারেশন 5th জেনারেশন এয়ারক্রাফট চলে আসে। তো এগুলা আহ, আমাদের মতো দেশ মনে রাখতে হবে, ওই আইডিওলজিক্যাল বিলিফ থেকে বের হয়ে আসতে হবে। গরিব হলে পরে আমাদের শক্তিশালী হতে হবে। আজকে যদি বাংলাদেশে পারমাণবিক শক্তিশালী হয়, তাহলে আমাদের আশেপাশের দেশ 10 বার চিন্তা করবে আমাদের বিরুদ্ধে কথা বলা বা আমাদের উপরে কথা বলতে। তো এখন মানে আপনি প্রতিরক্ষা ব্যবস্থা মানে কোনো না, এটাকে আপনি সক্ষমতা অর্জন করতে হবে কাম হোয়াট মে। বর্তমান যুদ্ধে আমরা এখানে কিন্তু আমরা দেখেছি পাকিস্তান, ইন্ডিয়া এবং ইরান এবং ইয়েতে, আজকে ইরানের যদি পারমাণবিক সক্ষমতা না থাকতো, ইরানকে ধসিয়ে দিত। তো সেই অ্যাসপেক্টে আমরা বলবো যে আমাদের এয়ারফোর্সের কিন্তু পুরাতন এই লক্কর জক্কর এয়ারক্রাফট দিয়ে এখন আর চলবে না। এখন উই ওয়ান্ট 4th জেনারেশন অথবা 5th জেনারেশন এয়ারক্রাফট, যেখানে 48 জন বা 38 জন আমাদের পাইলট মারা গেছে এই পর্যন্ত, কিন্তু সেগুলোর কি হলো আমরা কিন্তু কেউ জানি না। আমরা আর কোন পাইলটের জীবন আমরা এভাবে দেখতে চাই না। আর এই যে কোমলমতি বাচ্চারা মারা গেল, এর দায়ভার কিন্তু আমাদের সবাইকে নিতে হবে। এর সাথে জড়িত কিন্তু সবাই মনুষ্য সৃষ্ট। কোনো এক জায়গায় গাফলতির জন্য কিন্তু এত বড় দুর্ঘটনা হয়েছে। কেন এই স্কুলটা এই এয়ার ল্যান্ডিং এরিয়াতে হবে, এটার ভূমিকা কিছু সিভিল এভিয়েশনে কোন ভিত্তিতে তারাই হয়েছে, অনেক কিছু কিন্তু এর ব্যত্যয় এখানে আছে। আমরা যদি সরি, আমরা যদি এয়ারপোর্টে যে শাহজালাল এয়ারপোর্টে দেখি প্লেন নামার সময় আপনি হাত দিয়ে ধরতে পারবেন। কেন এরকম হবে? কেন এই নিরাপত্তা থাকবে না কেন? এখন এদের যেখানে ঘাপলা আছে এদেরকেই করতে হবে। এই বোড়া দোড়া যেগুলো আছে কাজ করে না, অথর্ব ফ্রিদের মতো হয়েছে, এগুলো আউট করে দেন। ইয়াং জেনারেশন এগুলো ঢুকান, কারণ তাদের মস্তিষ্ক সব নষ্ট হয়ে গেছে। উই ওয়ান্ট ফ্রেশ ব্লাড। এখন ফ্রেশ ব্লাড নিয়ে আপনার আগাইতে হবে। আমরা মৃত্যু চাই না, এরকম কোনো কিছু চাই না। আমরা একটা মডার্ন দেশ চাইতে চাই। আমি বের হব শান্তিতে এবং ফিরে আসবো শান্তিতে, কোনো দুর্ঘটনা হবে না। আমরা উই ওয়ান্ট টু সি। এবং 5ই আগস্টের যুদ্ধ কিন্তু এই জন্য করেছি। 5ই আগস্টে কিন্তু অন গ্রাউন্ডে কিন্তু আমরা এটা করেছি। এখন যদি এগুলা যদি আমরা নিশ্চিত না করতে পারি, যদি শো অফ, আজকে আমি সারপ্রাইজ, এত বড় একটা দুর্ঘটনা হলো, নেত্রীরা যা বড় বড় নেতারা যা ওখানে করতেছে। আরে ভাই, এরা তো পুরা জিনিস, এরা তো পুরা, আপনি তো ভাইরাস ছড়াচ্ছেন, এ তো আরো মারার ব্যবস্থা করতেছেন। আপনি তো পিছনে থেকে আপনি এদেরকে সাপোর্ট করতে পারেন, আপনার তো ওখানে যাওয়ার দরকার নাই। আপনি ওখানে যেয়ে কি করবেন? ইউর আন্ডার ইউর অ্যাসিস্ট্যান্স। ওখানে যে আপনার ছবি তোলার তো কোনো দরকার নাই, এই কালচার থেকে বের হয়ে আসতে হবে প্লিজ। এটা করেন, আপনি যত বড়ই থাকেন, আমরা আর মানুষের মুখ দেখতে চাই না। আপনি পিছনে থেকে কি কাজ করতেছেন, আপনি সেই শক্তি আমরা দেখতে চাই। আপনি কিভাবে ইনসিডেন্ট ম্যানেজমেন্ট করতে পারতেছেন, আপনার এই বাচ্চাগুলোর কিভাবে মৃত্যুর হাত থেকে ফিরে নিয়ে আসতে পারবেন, সেটা দেখতে চাই। আপনার চেহারা কিন্তু আমরা অন গ্রাউন্ডে দেখতে চাই না। আপনি ব্যাক সাইড থেকে কাজ করেন, আমরা এটা দেখতে চাই। কিন্তু ওখানে যে দল বল নিয়ে ছবি তুলবেন, প্রচারণা করবেন, এই ট্র্যাডিশন থেকে আপনাকে শাকিল বের ভাই, করতে হবে। দিস ইজ ভেরি পোর। আগেও দেখেছি, এখনো সেই কিন্তু পুনরাবৃত্তি কিন্তু এর হচ্ছে। শাকিল ভাই, আজকে খুব খারাপ। আপনি তো একজন দুর্যোগ বিশেষজ্ঞ বটে, তাই তো? আপনি তো দুর্যোগ নিয়ে পড়াশোনা করেছেন। এই বিষয়ে আসলে এই সময় উদ্ধার তত্ত্বরা তো নিশ্চয়ই বাধাগ্রস্ত হয়, পাশাপাশি আপনি তো ফায়ার ব্রিগেডেরও কাজ করেছেন। অ্যাবসলিউটলি। আপনার এই যে পরিমাণ এখানে হয়েছে, আপনার সময়টা আপনার কিল করা হয়েছে, এর জন্য অনেক লোক মারা গেছে, এর দায় দায়িত্ব এদেরকেও নিতে হবে। কারণ ইনসিডেন্ট পৃথিবীতে কোথাও দেখেন না, একটা দুর্ঘটনা হলে পরে এত রকম বড় বড় কর্মকর্তারা এখানে যায়। আরে তাদেরকে তো ভিআইপি আপ্যায়ন করতেই তো আপনি যারা অপারেশন করছে তাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে। এবং প্রতি সেকেন্ড হলো গোল্ডেন আওয়ার, এবং 1 সেকেন্ডে লোক মারা যাচ্ছে এখানে। এই দায়িত্ব তো তাদেরকে নিতে হবে। কেন ভাই আপনি যাচ্ছেন অন স্পটে? কেন ভাই হসপিটালে যাচ্ছেন? এই যে বার্ন হচ্ছে, আপনি ডোন্ট ইউ থিঙ্ক এরা মৃত্যুর সাথে ফাইট করতেছে? এখন যত লোক ভিজিট করবে তত আপনি ভাইরাস ছড়ে যাবে, তত তাড়াতাড়ি এরা মারা যাবে। এইখান থেকে বের হয়ে আসতে হবে। আপনি বাইরের থেকে যত পারেন উপকার করেন, তাদেরকে বিদেশে পাঠান। উই ওয়ান্ট টু সি যে আমাদের এই বাচ্চারা 171 জন হাসপাতালে ভর্তি হয়েছে, আমরা 171 জনকে জীবিত চাই। আপনি জি, তাহলে বুঝবো যে আপনারা কত বড় শক্তিশালী লোক। বলছিলাম বিলাপ আর বেদনার গল্প। এই শহরের ফুলগুলো যেন নিভে গেল, সেই গল্পটাই
সেই বেদনার্ত অশ্রুবিয়োগের মায়েদের আজ যে রাত, শোকাবহ রাত, তাদের সেই কথাগুলোই আমরা বলার চেষ্টা করছি। এই যে দুর্যোগ, এই যে অমানিসা, তো সেই দুর্যোগ নিয়ে আমরা একটু কথা বলবো। এখন আমরা কথা বলবো মনিরা শারমিন। তিনি একাধারে দুর্যোগ ও ব্যবস্থাপনা নিয়ে পড়াশোনা করেছেন এবং একজন বর্তমানে যুগ্ম আহ্বায়ক এনসিপিতে রয়েছেন। আপনি তো দুর্যোগেরও একজন ছাত্রী, একেবারেই সদ্য পড়াশোনা শেষ করেছেন বা কাছাকাছি সময়ের নিকট, খুব বেশি। কিন্তু আপনার যে পড়াশোনা বা দুর্যোগ ব্যবস্থাপনার সময়, একটা দুর্যোগ যখন ম্যানেজমেন্ট করতে হয়, আমাদের দেশের যে প্রেক্ষাপট, একটা দুর্যোগের সময় আমরা দেখি যে অবাঞ্ছিত অতিরিক্ত লোকজন, যেটি বলতেছিলেন জনাব শাকিল, যে এই লোকজনের ভেতরে একটা ফায়ার ব্রিগেড বা দুর্যোগ কর্মীদের আসলে ওই সময় উদ্ধার তৎপরতা যেমন জরুরি, একটা হাসপাতালে নেওয়া জরুরি, তেমনি ওই সময়টাতে এই অবাঞ্ছিত মানুষগুলোর আসলে কি কাজ রয়েছে বা ওই দুর্যোগের সময় আসলে কতটা মাথায় কাজ করা উচিত, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ব্যবস্থাপনাটা কেমন হওয়া উচিত। ধন্যবাদ যারা দেখছেন। আসলে আজকে আমাদের এই বিষয় নিয়ে কথা বলতে হবে, এটাই আমাদের জন্য খুবই কি বলবো, একটা রাষ্ট্রের জন্য দুঃখজনক। এবং আমরা যে ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যে কতটা ভঙ্গুর, সেটাও কিন্তু আমরা আজকে সেটা আমরা একটা ঘটনা আসলে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখা যায়। এবং সবসময় আমরা দেখি যে আমরা কিন্তু বহুদিন ধরে, আমি দুর্যোগ ব্যবস্থাপনা ছাত্রী হিসেবে যদি বলি, যে বহুদিন ধরে আমরা বলছি যে আমরা অনেক বেশি প্রোঅ্যাক্টিভলি কাজ করছি, বাট আমরা প্রোঅ্যাক্টিভলি কাজ করছি না। একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা তখন নিহতের সংখ্যা গুনছি, আমরা আহত যারা হচ্ছে তার মধ্যে থেকে অনেকেই আশঙ্কাজনক। সেই মানে একেবারে দুর্যোগ ব্যবস্থাপনার যে আসলে কিছুই নাই এখানে, সেটাই হচ্ছে আমাদের বারবার করে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়। এবং আমাদের যে দেখেন, আমরা প্রত্যেকটা দুর্যোগের পরে, আমরা দুর্যোগের সময় কিন্তু একটা লিড টাইম বলি আমরা, এবং সেটা খুবই অল্প সময় পাওয়া যায়, খুবই অল্প সময় মানুষকে উদ্ধার করার, মৃত্যু থেকে বাঁচানো। একদম এই লিড টাইমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে আমরা কত দ্রুত অ্যাকশন নিতে পারছি। আমি যদি আজকের এই ঘটনাটার কথা বলি, এই দুর্ঘটনাটার কথা বলি, সেটা হচ্ছে আমাদের যেই লিড টাইমটা ছিল, সেই লিড টাইমের মধ্যে যদি আমরা আসলে অনেককেই উদ্ধার করতে পারতাম, তাহলে অনেকেরই জীবন হয়তো আমরা বাঁচাতে পারতাম। কিন্তু এই লিড টাইমের মধ্যে আমাদের সবচেয়ে বড় সমস্যা, দুর্যোগ ব্যবস্থাপনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সমন্বয়হীনতা। আপনার মানে পৃথিবীতে কোথাও দুর্যোগ ব্যবস্থাপনা, ডিজাস্টার ম্যানেজমেন্টে এত অসমন্বয় নাই। আসলে হু উইল ডু হোয়াট, কে কি করবে। আপনি যদি বলেন যে এটা ইন্টার মিনিস্ট্রি এই সমস্যাটা আছে, ইন্টার মিনিস্ট্রি কোঅর্ডিনেশনের সমস্যা, তারপরে আপনার যদি বলেন যে বাহিনীগুলোর মধ্যে কোঅর্ডিনেশনের সমস্যা, তাদের মধ্যে তারা জানে না আসলে কে কি করবে। সুতরাং এই জায়গায় যেই ধরনের হ্যাসেল তৈরি হয়, এই উদ্ধার তৎপরতা এই কারণে অনেক ক্ষেত্রে ব্যাহত হয়। এবং আমাদের যারা আসলে আছেন, যে যারা উদ্ধার করবেন, যারা, তাদের আসলে লজিস্টিক সাপোর্টটাও যে এত কম, এই ক্ষেত্রে তারাও যে কি পরিমাণ অসহায়। এটা আধুনিক যন্ত্রপাতি বা যেটা বলছেন যে উদ্ধার করার জন্য যে আধুনিক সরঞ্জাম, ইকুইপমেন্ট, সেগুলো সেই লজিস্টিক সাপোর্টটাও অনেক কম। সুতরাং এই জায়গা থেকে আমাদের ওই স্বল্প সময়ের মধ্যে রেসপন্স করতে না পারাটা কিন্তু আমাদের এই মৃতের সংখ্যা, আমাদের এই প্রাণহানির সংখ্যা অনেক বাড়িয়ে দেয়। সুতরাং এই জায়গা থেকে তো সব সময় প্রত্যেকটা এই ধরনের যখন প্রাণহানির বিষয় আমরা দেখি, তখন কিন্তু আমরা সাথে সাথে এই নিয়ে অনেক আলোচনা করি। আজকের মতো এরকম অনেক টকশো হয়, আমরা কথা বলি। তবে এটা পরবর্তীতে এটা নিয়ে আসলে যে একটা মনিটরিং সেল গঠন করা, বা এটা হাউ টু ইমপ্রুভ দিস সিচুয়েশন, এই জিনিসগুলো কিন্তু করা হয় না। সুতরাং এটা একটা রাষ্ট্রের, আমরা যতই বলি, আমরা যদি বলি গত 15 বছর আমরা একটা কথা, আমরা যারা দুর্যোগ ব্যবস্থাপনা পড়াশোনা করেছি, শাকিল ভাইও এখানে একমত হবেন, সেটা হচ্ছে আমরা বারবার একটা কথা শুনেছি যে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনার রোল মডেল হয়ে গেছে। কিন্তু এই যে রোল মডেল বলি, হ্যাঁ, গত 15 বছর আমরা বারংবার শুনেছি যে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনার রোল মডেল। আসলে কি রোল মডেল হতে পেরেছি আমরা আসলে যেই জায়গায় ছিলাম সেই জায়গাতেই আছি, আমাদের আসলে কোনো উন্নতি হয় নাই। এবং
আজকের যেই বিষয়টা এখানে দেখেন, আমাদের দেশে তো আরও একটা সংস্কৃতি আছে, একটা খারাপ সংস্কৃতি, সেটা হচ্ছে মৃতের সংখ্যা নিয়ে একটা রাজনীতি করা। সরকারের পক্ষ থেকে এই বিষয়টা কিন্তু আমরা গত 15 বছর বিভিন্ন সময়, আপনি রানা প্লাজা থেকে শুরু করে বিভিন্ন সময় মৃতের সংখ্যা লুকানোর একটা রাজনীতি কিন্তু ছিল। সুতরাং এই জায়গাতে যাতে সেই বিষয়টা না হয়, সেটা কিন্তু আমরা এই অন্তত এই সময় 5 আগস্ট পরবর্তী সময় আমরা কিন্তু এই রাজনীতিটা আর আশা করি না কোনো সরকারের পক্ষ থেকেই। সুতরাং এইটা নিয়ে যাতে কোনো ধোঁয়াশা তৈরি না হয়, সেই জায়গা থেকে মিডিয়া, আমি যদি বলি গণমাধ্যম থেকে শুরু করে সকলের একটা দায়িত্বশীল জায়গা আছে কিন্তু, এবং সরকারের পক্ষ থেকেও সেই কমিউনিকেশনটা রক্ষা করা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই বিষয় নিয়ে যখন ধোঁয়াশা তৈরি হবে, তখন কিন্তু একদম জনমনে কিন্তু এই অনাস্থা তৈরি হবে একটা সরকারের প্রতি। সুতরাং এই জায়গাটা আমাদের ক্লিয়ার করা। এবং আরও একটা ব্যাপার যেটা খুবই গুরুত্বপূর্ণভাবে শাকিল ভাই বললেন, যে এই যে টেকনিক্যাল ফল্ট আমরা যে বলছি, বিমান বাহিনীর এই এয়ারক্রাফটগুলো কেন সারানো হয়নি, কেন এই ত্রুটিপূর্ণ বিমানের যে এয়ারক্রাফটগুলো, সেগুলোই আবার যখন প্রশিক্ষণার্থী যারা আছে তাদের তো একটা বড় অংশ কিন্তু এটা ব্যবহার করছে। আমরা মাঝে মাঝেই কিন্তু ঢাকার আকাশে দেখি এরকম ফাইটার প্লেন, এবং সেটা আসলে কিভাবে করে, এখানে স্কুলটা কি রেসিডেন্সিয়াল এরিয়াতে নাকি আসলে ল্যান্ডিং এরিয়াতে, সেটাও তো গুরুত্বপূর্ণ। এখানে তো একদমই, এখানে কিন্তু আমরা যদি দায়ী করি, আমরা কিন্তু বেশ কিছু স্টেক হোল্ডার আমরা আপনি পাবো। বলছেন দুর্যোগ ব্যবস্থাপনার আগে দুর্যোগ যাতে না হয় সেই প্রিকশনগুলো না, সে পূর্ব বিষয়গুলো অবশ্যই পূর্ব নেওয়া খুব প্রস্তুতি, জরুরি। আমাদের তো এখানে কোনো পূর্ব প্রস্তুতিই নাই। মানে আমি যদি বলি যে এই আজকে আমরা বলছি যে এটা একটা দুর্ঘটনা, এটা আমরা জাস্ট একটা না ঘটার হঠাৎ জন্য করে, যেগুলো প্রয়োজন, না ঘটার জন্য যে কাজগুলো আমাদের করা দরকার, আমরা তো কেউ সেটা করিনি। এবং এটা কোনোভাবেই কোনো একক স্টেক হোল্ডারকে আমরা এটার জন্য দায়ী করতে পারবো না। এটা একটা সমন্বিত মানে দুর্ঘটনা এটা ঘটানো হয়েছে, যেটা আমরা আসলে যদি আগে থেকে কাজ করতাম, এই জায়গাগুলোতে আসলে আমরা যদি আগে থেকে দেখতাম, এত শিশুর প্রাণহানি, এবং যেই পাইলটটার আজকে এই প্রশিক্ষণের মাধ্যমে তার পাস করার কথা ছিল, পাইলট হওয়ার কথা ছিল, তার স্বপ্নটা তো ভেঙে গেল। এবং এতগুলো শিশুর মৃত্যু, শিক্ষকের মৃত্যু, এবং 171 জন যে আহত, আমি খুবই গুরুত্বপূর্ণভাবে এই কথা জোর দিয়ে বলতে চাই, শাকিল ভাই খুবই যথার্থ বলেছে যে 171 জন যে আহত, আমরা এই 171 জনকেই আমরা সুন্দরভাবে তাদের ফেরত চাই, আমাদের প্রত্যাশা সেটাই। কিন্তু এখানে আমরা আসলে যারা রাজনীতিবিদ, তাদের যে একটা সংকীর্ণ মানসিকতা, এই হাসপাতালে গিয়ে রাজনীতি করার যে সংস্কৃতি, এটা থেকে তো আসলে আমরা অন্তত এই সময় আমরা এটা দেখতে চাইনি। আমাদের কথা হচ্ছে, যদি আপনার রাজনীতি করার তো অনেক জায়গা আছে ভাই, টকশোতে আসেন, টকশোতে তো আপনি কথা বলছেন, আপনি বিভিন্ন সভা সমাবেশে কথা বলছেন, আপনার কেন প্রোটোকল নিয়ে একটা হাসপাতালে গিয়ে সেই আপনার রাজনীতি করতে হবে? কেন আপনার দেখাতে হবে যে আমি দেখতে গেলাম প্রোটোকল নিয়ে? এবং এই পেশেন্টগুলো প্রত্যেকে একটা বার্ন, আমাদের যদি শরীরের কোনো একটা অংশে বার্ন হয়, সেখানে যেই যন্ত্রণা হয়, আর এই মানুষগুলোর প্রত্যেকেই প্রায় মানে শরীরের প্রায় 80% অনেকের বার্ন। তো এই মানুষগুলো যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সেখানে যখন আপনি রাজনীতি করবেন, এটা খুবই হতাশাজনক। এবং এই নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমরা আসলে এই হাসপাতালে গিয়ে রুগী দেখার রাজনীতি এবং মানুষকে মৃত্যুর আরো কাছাকাছি ফেলে দেওয়া এবং সাথে সাথে নিজের রাজনীতিটা তৈরি করা, এই রাজনীতি আমরা আর দেখতে চাই না। আমি তাহলে এই প্রসঙ্গে একটু অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু, সদপ্তর সম্পাদক বিএনপি, আপনার কাছে একটু আসতে চাই। যে কথাটি মনিরা শারমিন বললেন, আসলে আমরা প্রায় দেখি যে ঠিক যেই মুহূর্তে তিনি যে কথাটি বললেন, সেই কথার রেশ ধরে যদি বলি, ঠিক সেই মুহূর্তে অনেক রাজনৈতিক নেতারা সেখানে যান, বিশেষ করে হাসপাতালগুলোতে। এমনকি আমরা দেখেছি সিসিইউতে ঢুকে যাচ্ছেন, আইসিইউতে ঢুকে যাচ্ছেন। বিষয়টি হচ্ছে যে তিনি যে কথাটি বলতে চাচ্ছেন সম্ভবত এরকম, যদি আমি ভুল না করি, যে সেই সময় আসলেই একটা চিকিৎসক বা অন্যদের একটা অবস্থা থাকে যেখানে কিনা এক ধরনের চিকিৎসা সেবা দেয়া, নতুন রোগী আসা এবং এক ধরনের তড়িঘড়ি করা। অর্থাৎ ডাক্তাররা, চিকিৎসকরা যখন বলেন যে সেখানে লোক সমাগম কমানোর কথা, সেই ক্ষেত্রে আসলে এই ধরনের রাজনৈতিক নেতারা যাদের প্রোটোকল লাগে এবং অনেক নেতাকর্মীর সাথে যায়, তাদের যাওয়াটা আসলে কতটা সমীচীন, মানে এটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, আসলে বাংলাদেশের যে প্রেক্ষাপট, আমি আজকের এই ঘটনাটা খুব মর্মাহতভাবে আমি দেখছি যে, এবং আমি কিছু ছবি দেখলাম, খুব কষ্টের সাথে দেখছি যে বিভৎস ছবি। একটা ছেলে সমস্ত শরীর পুরো অবস্থায়, সে দৌড়াচ্ছে, হাঁটছে, আমরা কেউ না কেউ তার ছবি উঠাচ্ছি, কিন্তু ছেলেটাকে যে নিয়ে যায় কোথাও যে চিকিৎসার জন্য কোথাও অ্যাম্বুলেন্সে উঠাই দেবো, এই কাজটা কিন্তু আমরা করছি। অনেক লোক, অনেক মানুষ।
আমি অনেকগুলি বাচ্চার এই অবস্থা দেখলাম যে সে টোটাল শরীর পুড়ে গেছে, তার মধ্যে দিয়ে সে কিন্তু হাইটা যাচ্ছে, কিন্তু তাকে একজন ধরছেও না যে একটা যে কোথায় ওই ছেলেটা কোথায় যাবে সেই ছেলেটাও জানে না। সেই অবস্থায় আমরা কিন্তু ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছি, কারণ এখন বাংলাদেশের সকল সেক্টরে কিন্তু ছবির একটা কালচারে পরিণত হয়েছে, নট অনলি রাজনীতিতে, সমস্ত ক্ষেত্রেই ছবি একটা 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 সোয়াব এবং একটা রোগে পরিণত হয়ে গেছে। তো দেখেন এই ঘটনা আসলে রাজনীতিবিদদের যাওয়াটা কোনো অপরাধ না, কিন্তু যাওয়াটা যদি প্রপারলি হ্যান্ডেলিং করা হয়, আগে পরে হলে যদি যার প্রয়োজন যে ব্যক্তিটা গেলে উপকার হবে সেই ব্যক্তিটা যাবে, বাকি যারা তাদের তো কাজ না। যে কোনো ব্যক্তি যদি গেলে তার উপকার হয়, রোগীর উপকার হয়, বা ওখানকার যদি প্রবলেম সলভ হওয়ার জন্য সহযোগী হয়, তাহলে সেটা যাওয়া যাইতে পারে, সেটা তাও নিয়মের মধ্যে দিয়ে। আমি যদি যাই তাহলে আমাকে বুঝতে হবে যে আমাকে কতটুকু পর্যন্ত যেতে হবে, সেটা আমার বিবেকের কাছে থাকতে হবে। কিন্তু অনেকেই আমরা যাচ্ছি, ম্যাক্সিমামই যাচ্ছি, যে ওই দেখলাম আমি যে এর মধ্যে ওই 12 মিনিটের মধ্যে ঢুকা তার কাজ নাই, সে কিন্তু চিকিৎসককে ওই বাচ্চাটার চিকিৎসার জন্য কিন্তু 10টা টাকাও দেয় নাই, বা একটা ডাক্তার একটা ওষুধও কিনতে দেয়নি, কিন্তু দেখতেছি যে সবাই ছবি তুলছে। আমি দেখছি এটা, আমি নিজেও বড় নেতারা গেলে যেটা হয় যে সাথে অনেক দলবল বড় নেতা যাওয়াটা, আমি তো বলছি যে বড় নেতা যাওয়াটা যদি গেলে যদি তার উপকার হয়। এখন ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেছে, সে কিন্তু তার মতো করে সে কিন্তু ভিতরে যায়নি, সে কিন্তু ওই রিসিপশনে জিজ্ঞাসা করছে এবং সে নিজেও অ্যাম্বুলেন্সকে উনি করছে, যাওয়ার জন্য সহযোগিতা করছে। তা আমি বলছি যে আমরা যেখানে যে কাজটা করি সেই কাজটাতে আমাকে বুঝতে হবে যে আমাকে এখানে কি কারণে আসছি, কারণটা উদ্ঘাটন করা এবং কারণটাতে সহযোগিতা করা হচ্ছে আমাদের মূল নৈতিক দায়িত্ব। এই কাজটা আমাদেরকে করতে হবে। এই কাজটা যদি আমি না করি তাহলে আমি অপরাধ করলাম। আর এখন বাংলাদেশে যে ঘটনাগুলি ঘটছে, এটা ধরেন প্র্যাকটিসে পরিণত হয়েছে, অমুক দল গেছে আমি গেলাম না, তার মানে আমি পিছিয়ে গেলাম, বা অমুক, তারপরে আপনার টক শোতেই দেখা যাচ্ছে যে আমরা কেউ নাকি আলোচনা করতেছি যে অমুক গেছিল, অমুক পরীক্ষা করছে, অমুককে সহযোগিতা করছে, অন্য আরেক দল যায় না। এই যে একটা এইটাও একটা প্রতিযোগিতা, মানে মানুষের যে মস্তিষ্ক বিকৃতির যে একটা প্রতিযোগিতা, এটা সকল শ্রেণীতে চলে আসছে। আমি আপনাকে আর একটু বলি যে সেটা হচ্ছে যে বাংলাদেশে যে ঘটনাই ঘটে, আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি, কোনো স্পেসিফিক কোনো দলকে বলছি না, কোনো টাইমকেও বলছি না। বাংলাদেশের প্রেক্ষাপটে আমার এই বিশেষ করে আমার এই দীর্ঘ 43 বছর রাজনীতিতে আমি দেখছি, যখনই ঘটনা বা সক্রিয় হাতে দেখছি, যখনই কোনো একটা ঘটনা ঘটে তখনই সেই বিষয়টা লেখা তদন্ত কমিটি হয়। তদন্ত কমিটির বাস্তবতা কোন যে কখনো আলোর মুখ দেখেনি, এবং বাংলাদেশের টোটাল ব্যবস্থাপনায় সকল ক্ষেত্রে, নট অনলি এখানে, আজকে ওখানে যে স্কুলটা হওয়ার কথা কিনা এটা ওই প্ল্যানিংয়ের মধ্যে কিন্তু আছে কিনা জানি না। এখানে বিমানটা সাধারণত আমি যেটা জানি, এই বিমানগুলি যুদ্ধ বিমানগুলি যেখানে যেখানে জনগণের সম্পৃক্ততা কম, সেই সব এলাকায় গেলাতে এই প্র্যাকটিসগুলি হওয়ার কথা, কিন্তু এখানে কেন হচ্ছে, এখানে এই জায়গাটা এখানে করাটা যুক্তিসঙ্গত কিনা যারা দায়িত্বপ্রাপ্ত তারা কিন্তু বলতে পারবে না। আজকে বাংলাদেশে ঢাকা শহরে আপনি দেখেন, শুধু এই স্কুল না, আপনি সকল স্কুলে কোনো ব্যবস্থাপনা নাই। যদি কোনো স্কুলে আগুন ধরে, কোনো বিশ্ববিদ্যালয়ে যদি আগুন ধরে, যেগুলো প্রাইভেট ইউনিভার্সিটি বা প্রাইভেট স্কুল যেগুলো আছে, ছেলে মেয়েদেরকে বাড়ানোর কোনো কিন্তু ব্যবস্থা নাই। আজকে দেখেন বাংলাদেশে আপনার যতগুলি গার্মেন্টস সেক্টর আছে, সেখানে যদি আগুন লাগে সেখান থেকে কিন্তু বাড়ানো করছে। আমাদের এর প্রবলেমটা হচ্ছে কি যে আমরা সব জায়গাতেই সকল ক্ষেত্রে ভালো জিনিসটা না নিয়ে দুর্নীতি আমাদেরকে গ্রাস করছে সকল শ্রেণী পেশাতে। আমরা সেখান থেকে আর্থিক যে সুবিধাটা, সেই সুবিধাটা নিয়ে খারাপ জিনিসটা কিনছি, খারাপ জিনিসটা ব্যবহার করছি, এবং সেটা রাজনীতিবিদ হোক আর আমলা হোক আর বিভিন্ন সাধারণ মানুষ হোক আর ব্যবসায়িক হোক, সকল ক্ষেত্রে কিন্তু আমরা মানে যেটা আমাদের লাভ, যেটা ব্যক্তিগত লাভটাকে আমরা চিন্তা করছি, সামগ্রিক বিষয় চিন্তা না করে। কারণ এই কারণে আমাদের প্ল্যানিং নাই, তো কোথাও কোনো প্ল্যান। আজকে ট্রেনে আপনি ঢাকা শহরে যেটা ট্রেনে দেখেন, সিগনালে দেখেন প্রতি বছরই 2-4টা অ্যাক্সিডেন্ট হয়, সেখানে আপনার নেই, আপনার লাইনের সমস্যা, আপনার ট্রেনের সমস্যা, আপনার সেখানে কখন আপনার এইরকম ওই যে গার্ড করবে, গার্ডই নাই। ঢাকা শহরের মতো জায়গায় যদি রাস্তাতে কোনো ট্রেনের যে লাইনগুলি আছে সেই জায়গায় রাস্তাতে যদি গার্ড না থাকে, তাহলে বাইরের কি অবস্থা? সকল ক্ষেত্রে আপনাকে
নৈতিকভাবে আমরা নষ্ট হয়ে নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমরা সবাই সেই বিষয়টি নিশ্চয়ই খেয়াল করব আমাদের নৈতিকতার প্রশ্নে। তাইফুল ইসলাম টিপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমি এইবার একটু ঘটনাস্থলে যেতে চাই, অর্থাৎ ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে অনেকে ভর্তি রয়েছেন। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কায়কোবাদ মাহমুদ। কায়কোবাদ, আমাকে শুনতে পাচ্ছেন? কায়কোবাদ, এখন কি অবস্থা আসলে? মৃতের সংখ্যা কি বেড়েছে, বা যারা ভর্তি আছেন তাদের অবস্থাও বা কি? আমাদেরকে যদি সার্বিক বিষয়ে একটু ছোট করে বলতেন। হাসান, এই মুহূর্তে আসলে আমি জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে আছি এখানে। আর এখানে কিন্তু এখন রোগীদের যে সর্বশেষ আপডেট সেটি হচ্ছে এখানে কিন্তু 44 জন রোগী কিন্তু চিকিৎসাধীন আছেন, যার মধ্যে 25 জনের অবস্থা কিন্তু মারাত্মক আশঙ্কাজনক যেটি। আর টোটাল কিন্তু 88 জন রোগী কিন্তু ভর্তি আছে বিভিন্ন হাসপাতালে এই ঘটনাকে কেন্দ্র করে। আর আমি যদি বাইরের এখানকার চিত্র বলি, এখনও কিন্তু উৎসুক মানুষ আমরা দেখতে পাচ্ছি। তাদেরকে সামলাতে কিন্তু এখানে স্বেচ্ছাসেবকরা কাজ করছে, বিভিন্ন দলীয় ব্যানারে কিন্তু তারা এখানে এসেছেন, স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। ঘটনার পর থেকেই কিন্তু তারা চেষ্টা করছেন এই সড়কটি ফাঁকা রাখার সামনে, যাতে অ্যাম্বুলেন্স আসা যাওয়াটা বিঘ্ন যাতে না ঘটে এখানে। একই সাথে এখানে কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনী, একই সাথে সেনাবাহিনীর অনেক সদস্য কিন্তু দেখতে পাচ্ছি, অর্থাৎ নিরাপত্তার ক্ষেত্রেও কিন্তু আমরা বেশ জোরদার ব্যবস্থা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, অনেকেই কিন্তু এখনও আসছেন তাদের সন্তানের সন্ধানে, অনেকেই তাদের আত্মীয় কিন্তু খুঁজছেন এক হাসপাতালে আরেক হাসপাতালে। আমরা কিন্তু এমনও দেখতে পেয়েছি তারা বিভিন্ন হাসপাতালে ছুটছেন তাদের প্রিয়জনকে খুঁজে পাওয়ার জন্য। তো এরকমও আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন। আর তারা বলছেন তাদেরকে প্রশাসন থেকে বলা হচ্ছে যে সহযোগিতা করা হবে, কিন্তু এখন পর্যন্ত পাননি, এমন কেউ আছে। তো হাসান, সব কিছু মিলে আসলে এই হচ্ছে এখন পর্যন্ত আপডেট। আরেকটি বিষয় হচ্ছে হাসপাতালের সর্বশেষ আপডেট কিন্তু আবার জানানো হবে আগামীকাল সকাল 8টায়। ধন্যবাদ কায়কোবাদ। মেজর শাকিল, আপনি তো সাথেই আছেন, আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন। এখানে একজন রাজনৈতিক ব্যক্তি রয়েছেন, তাইফুল ইসলাম টিপু, তিনি বলেছেন, বেশ কিছু প্রসঙ্গ তিনি তুলেছেন। আমি যদি এই বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি, এক হচ্ছে আপনি বলছিলেন যে ত্রুটিপূর্ণ বিমানের কথা বলছিলেন। দ্বিতীয়ত হচ্ছে যে বিমানের ফ্লাই জোন হওয়ার কথা আসলে, যেহেতু আপনি এই নিয়ে একজন সামরিক কর্মকর্তাও সাবেক, তো সব কিছু মিলিয়ে যদি বলি যে ফ্লাই জোনটা কি আসলে জনারণ্যে হওয়ার বিষয়টা যেটা বলা হচ্ছিল, সেগুলোর আসলে একটা পরিকল্পনা বা ছক নিশ্চয়ই থাকে, সেই বিষয়ে আপনি কিছু বলবেন কিনা মেজর শাকিল? ধন্যবাদ। আমি বলার আগে একটা কথা বলছি, আমার দীর্ঘ এক্সপিরিয়েন্সে আমি বলছি, যারা বার্ন পেশেন্ট দে আর ভেরি ভার্নারেবল। তাদের ম্যাক্সিমাম মারা যায় এখন কিন্তু আপনার হলো ইনফেকশনের জন্য। যত লোক যাবে দে উইল বি ইনফেক্টেড, এবং দে উইল তত তাড়াতাড়ি মারা যাবে, এবং তত তাড়াতাড়ি তাদের অবস্থা খারাপ হবে। এখন তাদের যে কোনো লোকের মুভমেন্ট কিন্তু রেস্ট্রিক্ট করতে হবে, এটা নাম্বার 1। নাম্বার 2 হলো, জনগণ কেন এখন পর্যন্ত জানবে না তার সন্তান কোথায়, কয়জন কি আছে? এত হসপিটালে কোটি কোটি টাকা এত খরচ করেছে, সেখানে ডিসপ্লে বোর্ডে দিয়ে দিলে পরে হয় যে এখানে এডমিট, তার অবস্থা এটা, তার ঠিকানা এটা, তার বর্তমান কন্ডিশন এটা, তাইলেই তো জনজন আশ্বস্ত হয়ে যায়। এত ক্রাউড এখানে কিন্তু হয় না। এখন কাম টু দ্য পয়েন্ট, এগুলো হলো আমাদের দুর্বলতা, এগুলো আমরা আসলে জানি না। যারা ডিজাস্টার মিনিস্ট্রিতে আছে, যারা বিভিন্ন জায়গায় আছে, এই ক্রাউড কন্ট্রোল কিভাবে করতে হয় এটা কেউ কোনোদিন কাজ করে না, এবং এটার চেষ্টাও করে নাই কেউ। শুধু বড় বড় গলায় বলে আমরা পৃথিবীতে আপনি ডিজাস্টারে কিছুই নেই, একমাত্র আপনি সাইক্লোনে একটু শক্তিশালী, আর কোথাওতে আপনি শক্তিশালী না। আপনি ডিজাস্টারের আপনার কোনো উন্নতি নাই। এখন আছেন এই যে আপনার যেটা হলো যে, হ্যাঁ, এটা কিন্তু আপনি দেখেন একটা ফ্লাইং কোন জায়গায় হবে, ট্রেনিং সাধারণত সামরিক যে ট্রেনিং গুলো হয় এগুলো হলো জনশূন্য এলাকাতে, যেখানে আপনার লোকালয়ের বাইরে, সেই সমস্ত জায়গাতে। এবং এটার কিন্তু দিস ইজ দ্য আরবান এরিয়া, হিউজ পপুলেশন ইজ দেয়ার। এখানে কোনো অবস্থাতে মিলিটারি ট্রেনিং এর কনসিডারেশন আসা উচিত না। যদি কেউ করে থাকে, আই ডোন্ট নো হোয়াট ইজ দি প্ল্যান বিহাইন্ড দ্যাট, তারা একটা উত্তর দিতে পারবে। আসলে এটার প্ল্যানটা কই ছিল, কোথায় করবে, এটা কিন্তু একবারে এয়ারফোর্সই বা যেটা হলো যে আমাদের আর্ম ফোর্সেস ডিভিশন, তারাই বলতে পারবে। বাট কোনো অবস্থাতে জন এলাকাতে এটা হতে পারে না। এমন হতে পারে, আমার যেটা হোয়াট আই আন্ডারস্ট্যান্ড,
যেটা এয়ারক্রাফটটা ফ্লাই করার পরে এটা কিন্তু ট্রাবল রেস করার ফলে এটা হয়তো ফুল থ্রাস্ট দিতে পারে নাই, সেরকম প্রেশারই করতে পারে নাই, প্রেশার এটা আর বিয়ন্ড দি কন্ট্রোল চলে যায় এবং সেই অ্যাসেস দেওয়ার পরে তারপরে তার কমিউনিকেশন কাট অফ হয়ে যায়। এখানে কমিউনিকেশন আসলে কতটুক কাজ করেছে, কি করেছে, এখানে দুর্বলতা কি, আসলে এগুলো ইনভেস্টিগেশন করতে হবে। এবং ইনভেস্টিগেশন করতে হবে একটা, হ্যাঁ এটা এয়ারফোর্সের মাধ্যমে করতে পারে, আরেকটা হলো জয়েন্ট ইনভেস্টিগেশন, সেখানে কিন্তু আরেকটা আসবে, একটা অর্গানাইজেশন নিজের ইনভেস্টিগেশন করলে কিন্তু জিনিস কিন্তু বেড়ে আসবে না, যেটা যদি এটার জয়েন্টলি করা হয় তাহলে দুর্বল অংশটা বের হয়ে যায়। দুর্বল অংশ বের হওয়া মানে কারো পানিশমেন্ট দেওয়া না, এটার একটা আরেকটা ব্যবস্থা হলো যে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা কোনো পুনরাবৃত্তি না হয়। আর মোদ্দা কথা হলো আমাদের পুরাতন ভাঙ্গাচোরা ভাঙ্গারি জিনিসপত্র ফেলাই দিতে হবে। এখন আমাদের চিন্তা করতে হবে ডিফেন্স। বর্তমান দুইটা বড় বড় ওয়ার কিন্তু শিখিয়ে দিয়েছে যে ব্যক্তি আকাশকে কন্ট্রোল করতে পারবে, রাডার কন্ট্রোল করতে পারবে, ড্রোনের খেলা খেলতে পারবে, সেই বেটা শক্তিশালী, তার উপরে কেউ নেই। আমি আবারও বলতেছি, আজকে যদি বাংলাদেশের নিউক্লিয়ার পাওয়ার হইতো, বাংলাদেশের ব্যাপারে কথা বলতে বাকি রাষ্ট্রগুলো 10 বার চিন্তা করতে, বুঝতে পেরেছেন? ইটস দি পাওয়ার। আপনাকে মিলিটারি পাওয়ার গেইন করতে হবে, আপনি যতই দুর্বল হন, এটার স্ট্র্যাটেজি এখন হলো আপনাকে শক্তিশালী, আপনি সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাকে শক্তিশালী হতে হবে। তারা হলে পরে আপনাকে সবাই এসে বলবে যাচ্ছি তো একটা থাপ্পড় দিয়ে যায়, যাচ্ছি তো একটা থাপ্পড় দিয়ে যায়, কারণ জানে আপনি দুর্বল, মাইর খেলে পরেও আপনি কিছু করবেন না। এই আইডিওলজি বিলিফ থেকে আপনি চলে আসতে হবে। আবারও বলতেছি, মিলিটারি মিনস আর্মি, নেভি, এয়ারফোর্সকে শক্তিশালী করতে হবে এবং খুবই শক্তিশালী করতে হবে। আর হলো ডিজাস্টার ফোর্স, আপনি কেন কম্পাউন্ডলি ডিজাস্টার ফোর্স করবেন না? এই এত লোক, এত আনসার আছে, এত আর্মি আছে, এদেরকে নিয়ে আপনি, তারপর ফায়ারের লোক আছে, এদেরকে নিয়ে একটা কম্প্রিহেন্সিভ ডিজাস্টার ফোর্সই করেন। আগুনের লোক দিয়ে কেন আপনি এয়ারফোর্স করতে যাবেন? এখানে মানে এয়ারক্রাফট ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য আলাদা একটা টিম থাকবে, কেমিক্যালের জন্য আলাদা টিম থাকবে। আমাদের তো জনবলের কোনো অবস্থা নাই, অনেক ডিজাস্টার কোয়ালিফাইড আছে, এদেরকে ইয়াং জেনারেশন থেকে ইনফ্লাক্স করেন। চিন্তা করতে হবে কিভাবে এটাকে কাজ করে। ডিজাস্টার ব্যতি রেখে কোনো দেশ উন্নতি করতে হবে না। একটা ব্যবসা করতে হলে পরে আপনাকে ডিজাস্টার কনসিডার করতে হবে। এখানে আমাদের সম্পত্তির আমাদের রিসোর্সের অভাব নাই, কিন্তু আমাদের বড় প্রবলেম হলো প্ল্যান। কে করবে? যে মাথা, তার মাথায় তো ডিজাস্টার বলতে ডি নাই, তাহলে দিয়ে আপনি কি করবেন? এই সমস্ত লোককে বের করে ফ্রেশ ব্লাড নিয়ে আসেন, তাহলে উন্নত হবে। উই ওয়ান্ট ফ্রেশ এনার্জেটিক ব্লাড, তাহলে দেখবেন যে এই সমস্ত উন্নত হবে, আদার্য হবে না। এই ধরনের খেলাধুলা হবে, আরেকদিন বড়দিন এরকম হবে এবং সবাই ছবি তুলবে, পোস্ট দিবে, আমি ছিলাম, এর বিনিময়ে দেখবেন যে কেউ কেউ পুরস্কারও পাইতেছে, কেউ কেউ বিদেশে যাচ্ছে। আজকের এই ডিজাস্টার আমি বলতে পারি অনেকে দেখেন যে বেনিফিটেড হয়ে গেছে, ব্যবসা করে ফেলেছে, বুঝতে পেরেছেন? বিভিন্ন জায়গাতে ব্যবসা করে ফেলেছে। তো এটাকে কোনোভাবেই করা যাবে না। আর ছবি আমরা কম দেখতে চাই, উই ওয়ান্ট ভিজিবল থিং, কাজ। উই ওয়ান্ট আমার 171 জন আহত হয়েছে, 171 জন ফিরে আসবে বাইচা, সেই প্রতিজ্ঞা যদি করতে পারে, সেটা যদি দেখতে পারে, আমি রাজনীতিবিদদের যারা আছে, বড় বড় যারা উপদেষ্টা আছে, তাদের পায়ে যায় সালাম করে দিয়ে আসবো ওই দিন, যে হ্যাঁ বাঘের বাচ্চা, আপনারা স্ক্রিনে যান না, ইউ হ্যাভ ডান দি ওয়ার্ক। স্ক্রিনে যে কাজ করা যাবে না, আপনারা কেউ দেখতে চায় না, পিছন থেকে আপনি কি কাজ করলেন, দ্যাট ইজ ইউর প্রুফ যে এভরিথিং ইজ ওয়ার্কিং ফাইন। আপনাকে এই প্রুফ করতে হবে। আমরা এই ছবি দেখতে চাই না, ছবির ব্যবসা বন্ধ করতে হবে, তাহলে কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। আর বাংলাদেশে ডিজাস্টার কোয়ালিফাইড অনেক লোক আছে, অনেক স্টুডেন্ট আছে, এই যে এখানে আছে, আমি তাকে চিনি। এই ধরনের লোকরে এনার্জেটিক ইয়াং ফ্রেশ ব্লাড ডিজাস্টারে ঢোকান। ডিজাস্টার মিনিস্ট্রি ইটসেলফ ডিজাস্টার, ওখানে অথর্ব ভাঙ্গাচোরা জায়গা সরাইয়ে এখানকার চাকরির সংস্থান দেন, এদেরকে ঢোকান, দে ক্যান ওয়ার্ক। এখানে এনওসি আছে, ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন, আমি যদি আজকে বলি তাদের কিচ্ছুই নাই, কোনো কাজের ক্ষমতা নাই, কিন্তু প্রজেক্ট ডেভেলপ করে বাস কি হয়েছে আমি জানি না। আজকে সিটি কর্পোরেশনকে আপনি ডিজাস্টার হেড বানাইছেন, সে এখানে এনওসি বানাইছে, ইকুইপমেন্ট কোথায় কি আছে আপনি কাজ করবেন না। দুইটা সিটি কর্পোরেশনে যায় দেখেন, তাহলে হোয়াট দে হ্যাভ ডান, ইউ আস্ক দেম। যে যন্ত্রপাতি ডিজাস্টারে দেওয়া হয়েছে, এগুলার আজকে ফলেন দেন, কোনো কাজ হয় কিনা? আপনি শুধু মুখে আওড়াইলে পরে হবে? জি,
জি জনাব শাকিল, আপনাকে ধন্যবাদ। আমরা এবার একটু সাইদুর রহমান সিনিয়র সাংবাদিক, তার কাছে একটু জানতে চাবো যে কথাগুলো নিশ্চয়ই এতক্ষণ শুনেছেন যে আমাদের একটা দুর্ঘটনা ঘটে এবং তিনি বলেছেন, আপনিও পূর্বে বলেছেন, ত্রুটিপূর্ণ বিমান ক্রয় করা বা ত্রুটিপূর্ণ বিমান সেগুলো পরিবর্তনের সময় এসেছে। একটা নতুন 5 আগস্টের মধ্য দিয়ে নতুন বন্দোবস্ত এসেছে, সামনের বাংলাদেশকে আমরা নতুনভাবে দেখতে চাই। এবং জনাব শাকিল যেটা বললেন যে আধুনিক বিশ্বে আসলে মানে শক্তিশালী বিমান বা সার্বভৌমত্ব রক্ষায়ও সেটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেই তিনি বললেন। তা আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি, এগুলো পরিবর্তনের আসলে খুব জরুরি এবং আপনি কি মনে করছেন এই বিষয়ে? বাংলাদেশের কি এই ধরনের কোনো পদক্ষেপ দেখতে পান কখনো? না, আমরা যদি দেখি যে আমাদের সবচেয়ে দুর্বল জায়গা হলো যে দুর্যোগ ব্যবস্থাপনা, সেটি মোকাবেলা করার জন্য আমাদের পর্যাপ্ত কোনো ব্যবস্থা আমরা দেখি নাই, ইকুইপমেন্ট নাই, লোকবল কোনো কিছুই নাই। এবং আমরা মনে করেছিলাম যে 5 তারিখে পট পরিবর্তনের পরে হয়তোবা আমাদের অনেক পরিবর্তন হবে, কিন্তু আমাদের বিগত 1 বছর যদি দেখি সেই গতানুগতিক ধারায় বাংলাদেশ পরিচালিত হচ্ছে। আজকে যে দেখেন, আমরা যদি ইরান ইসরায়েলের যুদ্ধটা দেখি, ইসরায়েলের আকাশ ব্যবস্থাপনা দেখেন যে আয়রন ড্রোন দ্বারা তারা কীভাবে ইরানের যে আপনার ড্রোনগুলোকে তারা ভূপাতিত করলো। এবং আমরা আজকে আপনাকে সমূহ করবে কিভাবে, আপনাকে আকাশ ব্যবস্থাপনা প্রস্তুত করতে হবে। যে আজকে যে বিমানটি বিধ্বস্ত হলো, যদি আমাদের আকাশ ব্যবস্থাপনা ভালো থাকতো, নিশ্চয়ই আমরা এটি আগে থেকে যদি সিগন্যাল থাকতো, তাহলে এটা অন্যভাবে যে কোনো কৌশলে আমরা এটাকে হয়তোবা জনশূন্য কোনো জায়গায় করার সুযোগ, আরবান এরিয়াতে পড়েছে, একটা স্কুলে। আমাদের কোনো প্ল্যানিং নাই, একটা স্কুলে বাংলাদেশে কোনো প্ল্যানিং নাই। দেখেন যে বিমান প্রশিক্ষণ অবশ্যই সেটা দরকার, সেটার জন্য তো আমরা যে অন্য কোনো জায়গায় আমরা করতে পারতাম। আমাদের যশোর ছিল, যশোরের একটা নির্জন এরিয়াতে আমাদের রাজধানীতে কেন হবে এইগুলো আসলে একটু পরিকল্পিত, আমাদের একটা পরিকল্পনার দরকার। এবং আমি আরেকটি বিষয় বলি, আমি এটা মিস করেছিলাম। আপনি দেখবেন যে শাহরিন চৌধুরী নামে মাইলস্টোন একজন শিক্ষিকা আছে, সে হলো 20 জন ছাত্রকে সে নিজে উদ্ধার করেছে আজকের ঘটনায়, কিন্তু দুর্ভাগ্যজনক সে শাহরিন চৌধুরী নিজেই মারা গেছে আগুনে পুড়ে। এবং কত প্যাথেটিক ঘটনা, 20টি লাশ এখনো সিএমএসে আছে, এর ভিতরে কিন্তু অনেকগুলোকে শনাক্ত করতে পারছি না আমরা। মানে আমাদের দুর্ভাগ্য কি জানেন, যে একটা 18ই বিমানটা বিধ্বস্ত হলো, সেটি উদ্ধার কার্যক্রম শেষ করতে লাগলো রাত 8:30 পর্যন্ত। এরপরে আমরা কারা কারা মারা গেল বা সেই মৃত ব্যক্তিদেরকে আমরা এখনো পর্যন্ত শনাক্ত করতে পারি নাই। এবং আমাদের যে আইডি কার্ডটা মাইলস্টোন থেকে দেওয়া হয়েছে, দেখবেন আইডি কার্ডের ছাত্রের নাম দেয়া আছে, কিন্তু তার বাবার পরিচয়ও নাই বা বাবার অভিভাবকের মোবাইল নম্বর নাই। মানে এখানেও আমাদের মনে হয় যে সমন্বিত একটা উদ্যোগ গ্রহণ, সমন্বিত সবার সাথে সবার একটা যোগাযোগ যাতে থাকে। জি, বুঝতে পেরেছি। আসলে মাত্র শারমিন, আপনাকে বলছি একটু, মনিরা শারমিন, মাত্র 10 মিনিট পরে স্কুলটা ছুটি হবে, অর্থাৎ ছুটির ঘন্টা বাজবে, তার আগেই তাদের জীবনের ঘন্টা বেজে গেছে। যে কথাটি বললেন জনাব সাইদুর, যে একজন শিক্ষিকা 20 জনকে উদ্ধার করে নিজেই মারা গেছেন। তাহলে দুর্যোগ ব্যবস্থাপনার এই জায়গাটি থেকে একজন শিক্ষিকা ওই স্কুলেরই, তাহলে আমাদের কর্মীরা তখন কি করেছে, বা মানে যে দুর্যোগ ব্যবস্থাপনার যে সময় বা যে মানুষের যে ক্রাউড, সেই জায়গাটা থেকে অন্যরা কি সেই পর্যন্ত যেতেও হয়তো পারেনি। এটাকে কিভাবে বলবেন আসলে? দেখেন, মানে আমাদের সমস্যাটা কি, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওই যে একটা কথা আছে না, শস্যের মধ্যে ভূত। আমাদের শস্যের মধ্যে ভূত। যাদের আসলে এই দায়িত্বটা নেয়ার কথা, তারাই আসলে জানে না যে দুর্যোগ ব্যবস্থাপনাটা আসলে কি এবং কিভাবে হয়। এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ঠিক মানুষটা ঠিক জায়গায় বসা নাই। এবং আপনি মানে আপনি যদি মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিলিফে যান, সেখানে দেখবেন ইঞ্জিনিয়ার দিয়ে ভরাই রাখছে, অথচ মানে ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রফেশনালরা তারা চাকরি পাচ্ছে না, তারা মানে মানে বিভিন্ন এনজিওতে অ্যাপ্লাই করতেছে। সুতরাং এই জায়গাগুলো তো আমরা দেখি না, ভুল জায়গায় ভুল মানুষ। এবং আরো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেখেন, মানে এই জায়গাটা কত প্যাথেটিক। আমরা তো এই অগ্নিকাণ্ডের ঘটনা তো দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম। আমরা দেখেছি রূপগঞ্জে কিভাবে করে একটা ফ্যাক্টরি, হ্যাঁ এই লেটেস্ট যেটা বললেন চুরিহাট্টাতে আমরা দেখেছি। চুরিহাট্টার যখন এই ঘটনাটা ঘটেছে, আমরা তো শপথ পড়ার কথা তখন যে এই ধরনের ঘটনা আর দেখতে চাই না, কিন্তু দেখেন আমরা আবার এই ধরনের ঘটনা আবার ফেস করলাম। কিন্তু এটার আসলে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কিন্তু এই তদন্ত কমিটির আসলে রিপোর্টটা কি আমাদের সম্মুখে আসবে বা এটার জন্য আসলে কারা কারা দায়ী, এটা যাতে আমরা দেখতে পাই, এই বিষয়টা নিশ্চিত করা। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জনাব মেজর শাকিল আহমেদ, তাইফুল ইসলাম
টিপু এবং সাইদুর রহমান, সবশেষ মনিরা সাহেব, আপনাদেরকে স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। জনাব মেজর শাকিল, আপনাকেও ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আজকের আয়োজনে এই ছিল আলোচনার সারবস্তু। এই আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।